প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা জয় ও পুতুলের বিরুদ্ধে রায় আজ। যাবজ্জীবন কারাদণ্ডের আশা দুদকের। গ্রেফতার একমাত্র আসামি খুরশিদ আলম আদালতে, বাড়তি নিরাপত্তা। জামাত সহ ৮ দলের আন্দোলন রূপ নিচ্ছে গণভোটের প্রচারণায়। রাষ্ট্র সংস্কারে হ্যাঁ জয়যুক্ত করাই লক্ষ্য। ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী কর্মসূচি। শত শত ঝুঁকিপূর্ণ ভবনে দেদারসে চলছে শিক্ষা কার্যক্রম। রাজুকের ভাঙার আলটিমেটাম থাকলেও মানছে না কর্তৃপক্ষ। ক্ষমতা প্রয়োগের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। গড়াইলে আগুনে নিঃস্ব বস্তিবাসী এখন খোলা আকাশের নিচে ধ্বংসস্তূপেই খুঁজছেন শেষ সম্বলটুকু। চাইছেন আশ্রয়, খাবার আর শীত বস্ত্র। দ্রুত মানবিক সহায়তার আহ্বান। এবং হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনে প্রাণহানি বেড়ে ৪৪, নিয়ন্ত্রণে আসেনি ১৮ ঘণ্টায়ও। নিখোঁজ প্রায় ৩০০। হতাহতের ঘটনায় চীনা প্রেসিডেন্টের শোক। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ডের আশা দুদকের। ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠার ৩টি প্লট শেখ হাসিনা ও তার ২ সন্তান জয় পুতুলের নামে বরাদ্দ নেন। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডের পর এবার দুর্নীতির ৩ মামলায় সাজার দ্বারপ্রান্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবৈধভাবে রাজুকের ৩০ কাঠা প্লট নেওয়ার অভিযোগে মামলাটি করে দুদক। আদালতে আসামিদের উপস্থিত হতে সমন, গ্রেফতারি পরোয়ানা ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও অনুপস্থিত থাকেন তারা। এতে পলাতক অবস্থায় শেখ হাসিনা সহ ৪৭ জনের বিরুদ্ধে চলে বিচার কাজ। দুদকের অভিযোগপত্রে বলা হয়, রাজুকের আবাসন নীতি লঙ্ঘন করে প্রধানমন্ত্রীত্বের ক্ষমতা বলে ছেলে মেয়ে সহ নিজের নামে সরকারি জমি নেন শেখ হাসিনা। দাখিল করেন মিথ্যা হলফনামাও। সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তি হয়ে এমন জালিয়াতির কারণে শেখ হাসিনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানান দুদকের আইনজীবী। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনি যে হলফনামাটা দিয়েছেন, মিথ্যা হলফনামা, আমার বিশ্বাস যে তার সাজা আরও বেশি হওয়া উচিত। কারণ একটা দেশের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলতে পারেন। দণ্ডবিধির ৪০৯ এই শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ হওয়ার কারণে তার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আমরা প্রার্থনা করেছি। সাবেক প্রধানমন্ত্রীর দুর্নীতি উন্মোচন ও তাকে বিচারের আওতায় আনাকে দুদকের সফলতা হিসেবে দেখছেন সংস্থাটির চেয়ারম্যান। আসার কথা যে আমাদের একটা বড় মামলা, 3টা মামলা মূলত রায়ের খুব কাছাকাছি চলে এসছে এবং এই রায়টা যদি সত্যি হয় এবং রায়টা যদি কনভিকশনে গড়ায়, তাহলে এটার জন্য যতটুকু কৃতিত্ব না দুদকের হবে তার চেয়ে বেশি হবে র্যাকের সদস্যদের, কারণ এই মামলাটার পিছনে সবাই লেগেছিল। মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করেন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাব তার কাছে। সিয়াম, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে দুর্নীতির মামলায় তার রায় হওয়ার কথা রয়েছে। এই মামলার মধ্যে হচ্ছে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের তিনি নিয়ম বহির্ভূতভাবে 3টি প্লট নেন নিজের এবং তার ছেলেমেয়ের নামে। এই 3টি প্লট সম্পূর্ণই অবৈধভাবে নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দুদক করে এবং সেই মামলায় দীর্ঘ আইনি বিচার কাজের পরে আজ সেই মামলার রায় ঘোষণা করা হবে। তো এই মুহূর্তে আমার সাথে দুদকের আইনজীবীরা আছেন, তারা আমরা একটু তাদের কাছে জানতে চাবো, দুদকের আইনজীবী খান মোহাম্মদ মইনুল হাসানের কাছে, যে আপনারা আজকে কি রায় প্রত্যাশা করছেন শেখ হাসিনা এবং তার ছেলে মেয়ে? আমরা আজকে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করতেছি শেখ হাসিনা এবং তার কন্যা এবং পুত্রের বিরুদ্ধে। আপনারা যে বলছেন যে যাবজ্জীবন সাজা, এখানে মূলত তার বিরুদ্ধে এমন কোন অভিযোগের প্রেক্ষিতে তার যাবজ্জীবন সাজা হওয়ার যোগ্য বলে আপনারা মনে করেন? আমরা মনে করি যে তিনি ক্ষমতায় থেকে, প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে এবং পরস্পরের সহিত যোগসাজশ করে তার নিজের নামে এবং তার পুত্র কন্যা এবং তার বোন এবং তার ভাগ্না ভাগ্নির নামে 6টি প্লট বরাদ্দ নিয়েছেন। তাই এটা এই বরাদ্দ নেওয়াটা বিরাট ধরনের একটা রাজুকের বিধি লঙ্ঘন হয়েছে এবং একটা বড় ধরনের একটা অপরাধ হয়েছে। 409 ধারায় তারা দণ্ডবিধির 409 ধারায় অপরাধ করেছে। আমরা সেই জন্য সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রার্থনা করেছি আদালতের নিকট।
এখানে কি মূল অভিযোগটা এরকম যে তিনি সরকার প্রধান হিসেবে সরকারের সাথে জালিয়াতি করার কারণেই মূলত তিনি যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার মতো তিনি শাস্তি অন্যায় করেছেন, এরকম কি? প্রধানমন্ত্রী হিসাবে তো তার একটা দায়িত্ব ছিল এবং রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী হিসাবে এবং গভর্নমেন্ট সার্ভেন্ট হিসাবে তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন। সেই অপব্যবহার তিনি করেছেন, সরকারের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা করেছেন, তাই আমরা সর্বোচ্চ সাজাটাই প্রার্থনা করেছি আদালতের নিকট। ঠিক আছে, দুদকের যে মূলত যে অভিযোগ, সেই অভিযোগটি হচ্ছে যে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা তিনি পূর্বাচল নতুন শহর প্রকল্পে কূটনৈতিক জোনে 6টি প্লট নেন। এই 6টি প্লটের মধ্যে দুদক তখন 6টি মামলা করে এবং সেই 6টি মামলার মধ্যে আজ 3টি মামলা রায় ঘোষণা করা হবে। এই 3টি মামলার মধ্যে মূল আসামি হচ্ছেন শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল। এই মামলাগুলোতে 91 জন সাক্ষ্য প্রদান করেছেন এবং যে সাক্ষীরা জানিয়েছেন যে শেখ হাসিনা এবং তার ছেলে মেয়েদের সুধাসদনে বাড়ি থাকা সত্ত্বেও তারা রাজধানীর রাজুকের আওতাধীন প্লটের জন্য তারা বরাদ্দ নেন এবং এখানে যে রাজুকের যে আবাসন নীতিমালা, সে আবাসন নীতিমালা অনুযায়ী প্লটের জন্য আবেদন এবং প্লটের জন্য আবেদন না করে তারা প্লট নেন এবং তাদের যেহেতু ইতিমধ্যে রাজধানীতে স্থাবর সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি থাকা সত্ত্বেও তারা রাজুকের প্লট সেখানে কোনো ধরনের নিয়ম তারা অনুসরণ না করেই তারা শুধুমাত্র প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রয়োগ করে তিনি এই প্লট নিয়েছেন এবং সাক্ষীরা জানিয়েছেন যে এই প্লট বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আলাদাভাবে রাজুককে নির্দেশ প্রদান করা হয়। এ সময় রাজুক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এখানে যোগসাজশ করে শেখ হাসিনাকে এই প্লটগুলো বরাদ্দ করেছেন। তো এখন পর্যন্ত কোর্ট এখনো আদালত বসেননি। আমরা ধারণা করছি যে 11টার মধ্যে আদালত বসবে এবং আদালতের প্রথম প্রহরেই এই মামলার রায় ঘোষণা করা হবে। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে থেকে সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। জাতীয় নির্বাচনের আগে গণভোট, সংসদের উভয় কক্ষে পিআর সহ 5 দফা দাবিতে জামাত সহ 8 দলের চলমান আন্দোলন মোড় নিচ্ছে ভিন্ন প্রবাহে। আন্দোলনের স্রোতকে কাজে লাগিয়ে গণভোটের রায় রাষ্ট্র সংস্কারের পক্ষে নিতে উদ্যোগ নিয়েছে দলগুলো। প্রথমবারের মতো দলগুলোর শীর্ষ নেতাদের সমন্বয়ে ঢাকার বাইরে কর্মসূচি পালনের ঘোষণা এসেছে। বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার নয়, জনগণের সঙ্গী হবে দলগুলো। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারে গণভোট সহ 5 দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব 6টি ইসলামী দল সহ 8 রাজনৈতিক দল। তবে প্রধান উপদেষ্টার ভাষণে এবং জুলাই সনদের রাষ্ট্রপতির আদেশে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। সরকারের এমন অবস্থানে নাখোশ জামায়াত সহ 8 দল। তবে গণভোট যখনই হোক, তাতে যেন রাষ্ট্র সংস্কারে জনগণ হ্যাঁ ভোট প্রদান করে, সেজন্য নানা উদ্যোগ নিয়েছে তারা। হ্যাঁ ভোটের পক্ষে জনমত গঠনে 7 বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা দিয়েছে 8 দল। আগামী 30 নভেম্বর থেকে শুরু হওয়া 7 দিনব্যাপী এ কর্মসূচিতে প্রথমবারের মতো ঢাকার বাইরে একই মঞ্চে দেখা যাবে 8 দলের শীর্ষ নেতাদের। বিভাগীয় শহরগুলোতে 8 দলের যে প্রথম প্রকাশ্য সমাবেশ দেওয়া হয়েছে, সেখানে আমরা যত কথা বলবো তার মধ্যে এটা আমরা যুক্ত করেছি যে জনগণকে এই সংস্কারের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের সাংবিধানিক রূপ লাভ করাটাকে চিরতরে আমরা বন্ধ করতে যাচ্ছি। এটা যে সকলের ত্যাগের বিনিময়ে অর্জিত এই সংস্কার, আপনারা এটাকে হা বলুন। গণভোট তো হবে, একদিন হোক বা আগে পরে হোক। এজন্য আমাদের সিদ্ধান্ত হলো এই বিভাগীয় সমাবেশগুলোতে আমরা এই বিষয়ে আমরা জনগণকে উৎসাহিত করব। সংস্কারের জন্য আমরা গণভোটে হা ভোটের জন্য আমরা ক্যাম্পেইন করব। নেতারা বলছেন, অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার স্বার্থে 5 দফার আন্দোলন রূপ নিচ্ছে গণভোটের প্রচারণায়। হা ভোট বিজয় না হয় সংস্কার হবে না। সংস্কার না হলে আবার যারা ক্ষমতা আসবে সেই 24-এর আগে যে ফেসিবাদ ছিল সেই ফেসিবাদ আবার তৈরি হবে। হা ভোটের কি ফায়দা আর না ভোটের কি অপকারিতা বোঝানোর জন্য কিন্তু আমাদের সমাধান
সমাবেশ প্রয়োজন। আমরা আমাদের প্রত্যেকটা সমাবেশ এটা বারবার করে বলবো। তবে নেতাদের প্রত্যাশা শেষ মুহূর্তে হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনে সরকার উদ্যোগী হবে। সদিচ্ছা থাকলে অনেক কঠিন বিষয় সহজ করা সম্ভব। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানবো, সরাসরি যাব তার কাছে। কুমু, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবারও বসতে যাচ্ছে আজকে নির্বাচন কমিশন। কারণ এর আগে 20 অক্টোবর প্রথম দফায় বসেছিল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। যদিও আমরা দেখেছি যে অতীতে যে কোনো নির্বাচনের আগে তফসিল ঘোষণার পরেই সাধারণত আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। এবারই দেখছি আমরা যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও পর্যন্ত অবনতি এবং কমিশন নিজেই বলছে যে ভোটের আগে যে এখনও পর্যন্ত মানে সন্তোষজনক পরিস্থিতি নয়, তার কারণে তারা কিন্তু দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনী, আন্তঃ মন্ত্রণালয় একই সাথে বিভিন্ন বাহিনীর সাথে বৈঠক করছে। আজকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আবারও বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। 10:30টায় এই বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে বিভিন্ন পুলিশ সহ বিভিন্ন বাহিনীর প্রধানরা থাকার কথা রয়েছে। একই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররাও এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। আমরা যতটুকু জানি যে নির্বাচন কমিশন যেহেতু জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়েছিল এর আগে, এবং সে সময় কিন্তু 42,000-এরও বেশি ভোট কেন্দ্র তারা প্রস্তুত করেছিল। এবং যেহেতু 13ই নভেম্বর সরকার যে ঘোষণা দিয়েছে যে জাতীয় নির্বাচন এবং গণভোট একই সাথে, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন আবারও পুনরায় সিদ্ধান্ত নেবে যে দুটোই ভোট একসাথে। এটাকে যেহেতু চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন, সেই ক্ষেত্রে দুটি নির্বাচন একসাথে করতে গিয়ে তাদের আরও আনুষঙ্গিক কোনো কিছু প্রয়োজন হচ্ছে কিনা সেই বিষয়টিকে খতিয়ে দেখবেন। এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র ইতিমধ্যে সরকার আলাদাভাবে নির্ধারণ করেছেন। প্রায় আমরা যতটুকু জানি যে 8টি বিভাগে প্রায় 8,500-এর মতো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারণ করেছে সরকার। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন আসলে জানতে চাচ্ছে যে এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে কিভাবে করে তারা সামাল দিবে, এবং লাল, হলুদ এবং সবুজ 3টি ভাগেও তারা ভাগ করেছে। যেহেতু 10:30টার সময় এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে, বৈঠকটি শেষ হলে আমরা আসলে জানতে পারবো যে কমিশনের তাদের কাছ থেকে কি জানার ছিল এবং কি জানতে পেরেছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বছরের পর বছর শিক্ষা কার্যক্রম চলছে রাজধানীর ঝুঁকিপূর্ণ শত শত ভবনে। রাজুক 42টি ভবন ভেঙে ফেলা এবং 187টি ভবন সংস্কারের নির্দেশনা দিলেও সেগুলো এখনও ব্যবহার করা হচ্ছে। ফলে বড় দুর্ঘটনা আতঙ্কে রয়েছেন শিক্ষার্থীরা। সম্প্রতি ভূমিকম্পের পর ব্যবস্থা নিতে কমিটি গঠন করে দায় সারছে কর্তৃপক্ষ। কিন্তু শুধু তালিকা তৈরি না করে আইনি ক্ষমতা প্রয়োগ করে রাজুককে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। শাকির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের এই ল্যাবটি কতটা ঝুঁকিপূর্ণ তা এই ছাদের দৃশ্য দেখলেই বোঝা যায়। এই ছাদ থেকে পলেস্তরা খসে পড়ে আহত হয়েছেন এই বিভাগের একজন কর্মচারী। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনাও। শুধু এই ল্যাব নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবন, অবকাশ ভবন সহ মোট 4টি ভবন অতি ঝুঁকিপূর্ণ। বারান্দা ও ক্লাসরুম সহ বিভিন্ন স্থানে খসে পড়েছে পলেস্তারা। কখনো দেয়াল ও ভীমেও দেখা যাচ্ছে বড় ফাটল, এমনকি আহত হচ্ছেন কেউ কেউ। তবু সামান্য সিমেন্টের প্রলেপ আর জোড়াতালি দিয়ে ঝুঁকিপূর্ণ এসব ভবনে পুরোদমে চলছে শিক্ষা কার্যক্রম। তাই ভূমিকম্প বা বড় দুর্ঘটনা ছাড়াও সব সময় আতঙ্কে শিক্ষার্থীরা। আমরা ক্লাস করতে করতে ভূমিকম্প ছাড়াও কিন্তু আমাদের উপরে বিভিন্ন সিমেন্টের যে দলাগুলো আছে ওগুলো কিন্তু ধসে পড়ে। আমরা খুব আতঙ্কিত। আমাদের মনে হয় যে জগন্নাথের স্টুডেন্টরা মেন্টালি হচ্ছে যে ধরে নিয়েছে যে কোনো মুহূর্তে আমাদের এখানে একটা বড় ধরনের ট্র্যাজেডি হবে। আমরা সেটাকে অনেকে উল্লেখ করেছি যে কোনো সময় এখানে জগন্নাথ ট্র্যাজেডি হতে পারে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে হচ্ছে যে তেমন কোনো পদক্ষেপ চোখে পড়ে নাই। এ ধরনের ম্যাসাকার মোকাবেলা করার জন্য যে ধরনের প্রোটেকশন ব্যবস্থা দরকার, শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া দরকার, এবং শিক্ষার্থীরা যে বিষয়গুলো দেখে আশ্বস্ত হতে পারে, কোনোটাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান নেই। উপাচার্য বলছেন, ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সরাসরি ক্লাস বন্ধ করে চালু করা হয়েছে অনলাইন ক্লাস। বিগত সময়ে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো আমরা ইতিমধ্যে এই বিল্ডিংগুলোতে কিছু কাজ করেছি এবং রেট্রোফিটিংয়ের জন্য পুরো বিল্ডিংগুলোকে
রেট্রোফিটিংয়ের মাধ্যমে উপযুক্ত করে তোলার জন্যে একটা পরিকল্পনাও আমরা অলরেডি প্রণয়ন করেছি একটা ফার্মকে দিয়ে। শুধু এই বিশ্ববিদ্যালয় নয়, একই অবস্থা সরকারি কবি নজরুল কলেজেরও। সেখানেও প্রায় সবগুলো ভবন ঝুঁকিপূর্ণ, তবে টনক নড়ছে না কর্তৃপক্ষের। 2023 সালে আরবান রেজিলেন্স প্রকল্পের আওতায় 2705টি শিক্ষা প্রতিষ্ঠান জরিপ করে 187টি ভবনের রেট্রোফিটিং বা সংস্কার এবং 42টি ভবন পুরোপুরি ভেঙে ফেলার নির্দেশনা দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। কিন্তু ঝুঁকিপূর্ণ এসব ভবন এখনো দেদারসে ব্যবহার করা হচ্ছে। এ অবস্থায় নগর পরিকল্পনাবিদরা বলছেন, রাজুক শুধু তালিকা তৈরি করে থেমে যাওয়ায় এসব ভবন এখনো রয়ে গেছে। ঝুঁকিপূর্ণ ভবন মানে সাধারণ অবস্থাতে সে কলাপস করতে পারে। সেজন্য অবশ্যই আমাদের এটাকে নোটিশটাকে আমলে নিয়ে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার বন্ধ করতে হবে। আর যদি সেটা প্রতিষ্ঠানগুলো করতে ব্যর্থ হয়, অবশ্যই রাজুককে তার উপর যে অর্পিত দায়িত্ব সেটা জনগণের জীবন রক্ষার্থে সেটা প্রয়োগ করতেই হবে। রাজুক জানিয়েছে, বারবার চিঠি পাঠানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রতিষ্ঠানগুলো। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অর্থ বছরের শুরুর প্রান্তিকে মূলধনী যন্ত্রপাতির আমদানি বেড়েছে 23%। কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তার পর ব্যবসা বাণিজ্যে খরা কাটতে যাচ্ছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, কোনো ধরনের মূলধনী যন্ত্রপাতি আমদানি হচ্ছে তার উপর নির্ভর করবে আর্থিক খাতের ভবিষ্যৎ সফলতা। সেরিয়া সুলতানার রিপোর্ট। বৈশ্বিক বা অন্দরের রাজনীতির অস্থিরতা, মহামারী অথবা কূটকৌশলের টার্গেটে বাণিজ্যিক রুট ও ডলারের বাজারের অস্থিরতা। অর্থনীতি আর নৈতিক দ্বন্দ্বে গত 6 বছর দফায় দফায় হোঁচট খেয়েছে ব্যবসা বাণিজ্য। সর্বশেষ জুলাই অভ্যুত্থানের পর আর্থিক খাতের অস্থিরতায় ব্যবসা বাণিজ্যে ধীরগতি প্রভাব ফেলে মোটা দাগে। বিদেশি বিনিয়োগকারীদের বায়না, সরকার আসার অপেক্ষায় থাকতে চান তারা। নতুন সরকারের বাণিজ্য নীতির দিকে তাকিয়ে দেশের ব্যবসায়ীরাও। এদিকে অর্থবছরের প্রথম প্রান্তিকে আসে সুখবর। 1 বছর পর মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানির ঋণপত্র বেড়েছে 23%। জুলাই থেকে সেপ্টেম্বরে মূলধনী যন্ত্রপাতির আমদানিতে ব্যাংকের ঋণপত্র খোলা হয়েছে 47 কোটি ডলারের বেশি। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নীতি সহায়তায় ব্যবসা বাণিজ্যে ফিরেছেন অনেক ব্যবসায়ী। এতে বাণিজ্যে খরা কাটতে যাচ্ছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। এই ইম্পোর্টের কারণে উৎপাদন বৃদ্ধি পাবে। স্বাভাবিকভাবে উৎপাদন বৃদ্ধি পেলে দুটো ইফেক্ট দেখব। 1 নম্বর হলো আমাদের এক্সপোর্ট বৃদ্ধি পাবে, আর এক্সপোর্ট যদি না হয়, উৎপাদিত পণ্য যদি লোকাল মার্কেটে ব্যবহৃত হয়, সেটা ইম্পোর্টের সাবসিডি হিসাবে, সাবসিডি পণ্য হিসেবে ব্যবহৃত হবে। এদিকে ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, কোন ধরনের মূলধনী যন্ত্রপাতি আমদানি হচ্ছে তা পর্যবেক্ষণ করা প্রয়োজন। ইন্ডাস্ট্রি শুরু করতে গেলে তো আমদানি করতে হচ্ছে, বিএমআরই করতে গেলে তারপরে বিএম মেশিনারি কিছু ইম্পোর্ট করতে। এইগুলি কিন্তু পজিটিভ স্টেপ বিকজ অফ দ্য পজিটিভ পলিসি টেকেন বাই দ্য গভর্নমেন্ট। সুতরাং এখানে কিন্তু একটা জিনিসই আমি বলবো অ্যাজ এ কশনারি হিসাবে, যে এগুলি নজরদারি পুরাপুরি রাখতে হবে, যাতে যে আইটেমের কথা বলা হচ্ছে সেখানে কোনো লাক্সারি আইটেম না থাকে। এরই মধ্যে লালদিয়া ও পানগাঁও কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তি করে অন্তর্বর্তীকালীন সরকার, যার সঠিক ব্যবহার বাণিজ্যকে আরও গতিশীল করবে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। খুলনা বিসিক শিল্প এলাকায় সংযোগ প্রক্রিয়া এগিয়ে যাওয়ার পরও আটকে আছে গ্যাস সরবরাহ। আড়ংঘাটা থেকে বিসিক শিল্পনগরী পর্যন্ত 8 কিলোমিটার নতুন পাইপলাইন বসানো হয়েছে গত অগাস্টে। অর্থনীতিবিদরা বলছেন, গ্যাসের অভাবে নতুন বিনিয়োগকারীরা আগ্রহী না হওয়ায় বাড়ছে না অর্থনৈতিক গতিশীলতা। নেওয়াল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনা অঞ্চলের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে 2024 সালের জুনে আড়ংঘাটা এলাকার গ্যাস স্টেশন থেকে বিসিক এলাকায় গ্যাস সরবরাহের জন্য পাইপ স্থাপন করে সুন্দরবন গ্যাস কোম্পানি। 18 কোটি টাকা ব্যয়ে 8 কিলোমিটার নতুন পাইপলাইন স্থাপন শেষ হয় গত আগস্ট মাসে। তবে বিসিক শিল্প এলাকায় গ্যাস সংযোগ দিতে এখন নতুন জটিলতা। দীর্ঘদিন ধরে গ্যাসের আশায় থাকা ব্যবসায়ীরা হতাশ। তাদের অভিযোগ, বিদ্যুতের অতিরিক্ত মূল্যে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অনেক ব্যবসায়ী। উৎপাদন খরচ বৃদ্ধিতে রুগ্ন শিল্পে পরিণত হচ্ছে বহু প্রতিষ্ঠান। গ্যাসের সংযোগের জন্য তো বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটি অ্যাপ্লাই করে,
কিন্তু দেখা যাবে ওই অ্যাপ্লাই পর্যন্ত শেষ, কার্যক্রম ওই জায়গায় স্থগিত। আমাদের গেট পর্যন্ত আসার পরেও আমরা ভাবছিলাম হয়তো আমাদের কাছে দোরগোড়ায় পৌঁছাবে, কিন্তু কি অজানা কারণে এখনো পর্যন্ত গ্যাসটা আমাদের কাছে আসলো না। আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। র ম্যাটেরিয়ালগুলো আছে যেগুলো প্রোডাকশন আমরা তৈরি করি, এগুলোর ক্ষেত্রে গ্যাস হলে আমাদের ব্যবসায় আরও উত্তরোত্তর উন্নতি হবে বলে আমরা মনে করি। এটা তো আদালতের সংশ্লিষ্ট, তো এই জন্য আর কি আমাদের একটু ব্যাগ পোহাতে হচ্ছে। তো আশা করি যে বাকি যে শিল্প প্রতিষ্ঠানগুলি আছে, যারা অনেকে আছে হস্তান্তর করবে, তো এখানে অন্যান্য যারা সম্ভাব্য শিল্প প্রতিষ্ঠান তারা হস্তান্তরের মাধ্যমে এটার এই সুযোগটা নিতে পারে। অর্থনীতিবিদরা বলছেন গ্যাস সংযোগের অভাবে বিসিক এলাকায় নতুন বিনিয়োগকারীরা আগ্রহী হচ্ছেন না, বাড়ছে না অর্থনৈতিক গতিশীলতাও। গ্যাস সংযোগ থাকলে এই অঞ্চলে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়বে এবং এখানকার শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে। সুন্দরবন গ্যাস কোম্পানি জানায় সংযোগ অনুমোদনের জন্য পেট্রোবাংলাকে দ্বিতীয় দফায় চিঠি দেওয়া হয়েছে। দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিতের চেষ্টা করছেন তারা। আমাদের ঊর্ধ্বতন যারা আছে পেট্রোবাংলা মন্ত্রণালয় সবাই আসলে খুলনার ব্যাপারে খুবই বিষয়টা নিয়ে খুব চিন্তা করছেন, যেখানে যাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, কর্মসংস্থান হয়। খুলনার বিসিক শিল্প এলাকায় 240টি প্লটে 84টি শিল্প ইউনিট রয়েছে। এর মধ্যে 10টি ইউনিট বর্তমানে বন্ধ রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সময় সংবাদে আরও থাকছে, চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাশিত জয় পেল রিয়াল, আর্সেনাল, পিএসজি। গানারদের বিপক্ষে হোঁচট বায়ার্নের, এমবাপ্পের হ্যাটট্রিকে 3 ম্যাচ পর গেড়ো খুলল লস ব্ল্যাঙ্কোস। রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে নিঃস্ব হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন সব হারানো লোকজন। পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে খুঁজে বের করার চেষ্টা করছেন শেষ সম্বলটুকু। আগুন নেভানোর পর রাতের অন্ধকারের সঙ্গে সঙ্গে যোগ হয় শীতের তীব্রতা, আর সেটাই এখন বস্তিবাসীর প্রধান দুর্ভোগ। বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় অসহায় বস্তিবাসী আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। যে ঘরে শীতের হাত থেকে বাঁচার সামান্য ব্যবস্থা ছিল সেটিও এখন পুড়ে ছাই। শীতের রাতে কোনো রকম আশ্রয় খুঁজতে পোড়া ঘরের মেঝেতেই মাদুর ত্রিপল টানিয়ে প্রস্তুতি নিচ্ছেন রাত কাটাতে। এটা রাত্রে তাহার জন্য তাহন তো লাগবো, যতদিন গড় না উঠে অতদিন তো থাকতে তৈব। এটাতে একটু শুয়ে থাকুম, বয়ে থাকুম, এরকম করে কষ্ট করে রাত কাটামো। খুব কষ্টে আছি, আপাতত তেরপালের নিচে হয়তো থাকতে হইব। থাকতে লাগবো, তার তো জায়গা নাই যে থাকবো। দুর্ঘটনার পরপর এলাকায় কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ কার্যক্রম শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় অল্প বলছেন ক্ষতিগ্রস্তরা। এমন বাস্তবতায় শিশু ও বৃদ্ধদের জন্য শীত সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। দরকার তো বাজানো মশারির দরকার, কম্বলের দরকার। একসাথে জামা কাপড় পাইতাম, একটা কম্বল পাইতাম, কিছু পাইতাম, কিছুই না। আমরা কোনো সহযোগিতা পাইনি। কিভাবে বলবো? যদি কিছু পাইতাম তাহলে বলতে পারতাম যে আমরা পাইছি। আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য সবচেয়ে জরুরি এখন নিরাপদ আশ্রয়, খাবার এবং শীতবস্ত্র। দ্রুত সহায়তা না পেলে বাড়তে পারে মানবিক সংকট। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। মোংলা বন্দরে অসম্পূর্ণ 2টি জেটি নির্মাণ কাজ বন্ধ রয়েছে প্রায় 2 বছর ধরে। পিপিপির মাধ্যমে এই প্রকল্পের কাজ 2018 সাল থেকে শুরু হলেও তা শেষ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদিও বন্দর কর্তৃপক্ষ ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান বলছে নির্ধারিত নতুন সময়ে কাজ শেষ হবে। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের আরও একটি প্রতিবেদন। বার্ষিক 1 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতা অর্জনে 2018 সালে মোংলা বন্দরে নতুন 2টি জেটি নির্মাণ কাজ শুরু হয়। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তির আওতায় প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় সাইফ পাওয়ারটেক লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। প্রকল্পের মধ্যে আছে 22 একর জায়গার উপর বর্তমান জেটির পাশেই 183 মিটার দীর্ঘ 2টি জেটি, একটি কন্টেইনার ইয়ার্ড, ফুয়েল স্টেশন, মাল্টিপারপাস ভবন, ওয়ার্কশপ বিল্ডিং সহ মোট 7টি ভবন নির্মাণ। ব্যয় ধরা হয়েছে প্রায় 1800 কোটি টাকা। 2024 সালের শুরুর দিকে হঠাৎ নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এর আগে প্রকল্পের কাজের অগ্রগতি হয় 62%। বন্দর কর্তৃপক্ষের দাবি, বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে দ্রুত কাজ শুরুর ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বন্ধ থাকার কারণে আমরা সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে আমরা নিয়মিত যোগাযোগ করছি। ইতিমধ্যে কিন্তু আমরা একটা মিটিংও করেছি তাদের সাথে, এবং তারা তাদের আশ্বস্ত তারা করেছে যে দ্রুত সময়ের ভিতর কিন্তু তারা কাজ শুরু করবে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান বলছে আর্থিক সংকটের কারণে আপাতত কাজ বন্ধ থাকলেও দ্রুত নতুন করে কাজ শুরু করবেন তারা। আমাদের কিন্তু 62% কাজ কমপ্লিট হয়ে গেছে এবং মেইন কাজগুলি কমপ্লিট।
এখন যে কাজটা আছে আমাদের, এটা আমরা যদি শীঘ্রই অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যাবে এবং আমরা কমপ্লিট করে ফেলব। আশা করি আমরা 26শে ডিসেম্বরের ভিতরে আমাদের কাজ কমপ্লিট হবে। বেসরকারি উদ্যোগকে স্বাগত জানালেও অর্থনীতিবিদরা বলছেন দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় বন্দরের সামগ্রিক পরিকল্পনা বাধাগ্রস্ত করে। এখানে ইপিজেড রয়েছে, অর্থনৈতিক ইকোনমিক জোন রয়েছে, শিল্প কলকারখানা রয়েছে, যার সঙ্গে হয়তো সামগ্রিক পরিকল্পনাটা জড়িত। যেটি নির্মাণটা বিলম্ব হয়ে থাকে তাহলে সেটা অন্য গভর্নমেন্টের পরিকল্পনাটাকেও প্রভাবিত করবে। মোংলা বন্দরের সঙ্গে 30 বছরের চুক্তি অনুযায়ী 2 বছরের নির্মাণ ও 28 বছরের অপারেশন কার্যক্রম চালানোর কথা রয়েছে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, মোংলা। শীতে ডেঙ্গির প্রকোপ কমার কথা থাকলেও যশোরে বেড়েছে, গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে সংক্রমণ। রোগীদের অভিযোগ, মশা নিধনে কার্যকরী উদ্যোগ না থাকায় এই পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। অবশ্য মশার বংশবিস্তারের জন্য জলাবদ্ধতাকে দুষছেন সিভিল সার্জন। জুয়েল মেধার পাঠানো তথ্য, আবুল কালাম আজিদের ছবি নিয়ে রিপোর্ট। পুরোপুরি শীতের আবহ বিরাজ করছে যশোরে। প্রতি বছর এই সময় ডেঙ্গুর প্রকোপ কমলেও এবছর উল্টো। গত সেপ্টেম্বরে জেলার হাসপাতালগুলোতে 202 জন, অক্টোবরে 339 জন ও চলতি মাসের এখন পর্যন্ত প্রায় 300 রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। হাসপাতালগুলোতে প্রতিদিনই ডেঙ্গু রোগী ভর্তি থাকছেন, তবে তাদের বেশিরভাগ সদর ও অভয়নগর উপজেলার বাসিন্দা। রোগীদের অভিযোগ, মশা নিধনে কার্যকরী উদ্যোগ না থাকায় এ রোগ বাড়ছে, আর রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসক নার্সদের। প্রায় 1 মাস ধরে জ্বর, 3 দিন আগে পরীক্ষা করা হয়েছে, ডেঙ্গু ধরা হয়েছিল। ইউনিয়ন পরিষদে এই মশা নিধনের জন্য কোনো কার্যক্রম আমি এখনো দেখি না। আমরা প্রতিনিয়ত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের এখানে মৃত্যুর কোনো ঘটনা এখানে ঘটে নাই। অবশ্য মশার বংশ বিস্তারের জন্য জলাবদ্ধতাকে দুষছেন সিভিল সার্জন। ডেঙ্গুর কারণ হচ্ছে যে যেসব জায়গায় জলাবদ্ধতা আছে সেসব জায়গায় মশা জন্মানোর একটা ব্যবস্থা আছে, যার কারণে এইগুলো চলমান রয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত যশোরে 1200 বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সময় সংবাদ, যশোর। অবকাঠামো ও চিকিৎসা সংকটে বাগেরহাটের একমাত্র মা ও শিশু কল্যাণ কেন্দ্র। অ্যানাস্থেশিয়া ও সার্জারি বিশেষজ্ঞ না থাকায় বন্ধ সিজারিয়ান অপারেশন। 2 জন চিকিৎসকের মধ্যে শূন্য একটি মেডিকেল অ্যাটেন্ডেন্ট পদও। অন্যদিকে জরাজীর্ণ ভবনে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিরুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, দেয়ালে ফাটল ও স্যাঁতসেঁতে। জনবল ও অবকাঠামো সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে বাগেরহাটের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। বিশ্বজ্জার হাসপাতালের জন্য মাত্র 8টি পদ রয়েছে। এর মধ্যে অ্যানেস্থেশিয়া ও সার্জারি বিশেষজ্ঞ না থাকায় বন্ধ সিজারিয়ান অপারেশন। 2 জন চিকিৎসকের মধ্যে শূন্য একটি মেডিকেল অ্যাটেন্ডেন্ট পদ। অন্যদিকে জরাজীর্ণ ভবনে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে হাসপাতালটির কার্যক্রম। এখানে ভালো কোনো ডাক্তার সেভাবে পাওয়া যায় না, যখন থাকি অনেক সময় একজন ডাক্তার থাকে, তাকেই আমরা দেখাই। এখানে আসে ঠিক মতো আর কি ডাক্তার পাওয়া যায় না, ডাক্তার যদি একজন থাকে তাও ব্যস্ত থাকে। বিশেষজ্ঞ না থাকায় নবজাতক ও প্রসূতি মায়েদের সেবা দিতে হিমশিম অবস্থা কর্মকর্তাদের। ঝুঁকির ভিতরে আসি, ফাটল ধরেছে, অ্যানেস্থেসিস্ট ডাক্তারও নেই, সার্জারি ডাক্তার নেই, যার কারণে আমরা রোগীগুলোকে সদরে রেফার করতে বাধ্য হই। এখানে ম্যান পাওয়ার কম, অ্যানেস্থেসিয়ার সমস্যা, একটা সিজার তো হতে গেলে একটা রোগীর মরণাপন্ন সমস্যা, সেই ধরনের প্রোটেকশন নাই। অতি সত্বর এই বিল্ডিংটা সংস্কার প্রয়োজন, পাশাপাশি এই যে শূন্য পদগুলো পূরণ করে একটা জেলার মা ও শিশু স্বাস্থ্য সেবা আরও সুন্দর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সমস্যার কোনো সমাধান দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তা। ভবনগুলোর নির্মাণ মেরামত সংস্কারের কাজ এইচসিডি ডিপার্টমেন্ট ওনারা করেন, ওনাদেরকে আমরা অবহিত করেছি, চিঠি লিখেছি। আর জনবলের সংকট এটা শুধু এখানে না, সারা দেশেই সংকট, এবং সরকার কাজ করছে, আমরাও চেষ্টা করছি। কর্তৃপক্ষের তথ্য মতে বাগেরহাটের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রতিদিন শতাধিক রোগী স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ, বাগেরহাট। আন্তর্জাতিক সময়।
হংকংয়ে আবাসিক কমপ্লেক্সের কয়েকটি বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। গুরুতর আহত হয়েছেন ২৯ জন। এখনও ২৭৯ জন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। অঞ্চলটিতে প্রবাসী বাংলাদেশিদের বসবাস নেই বলে জানিয়েছে সেখানে বসবাসরত বাংলাদেশিরা। এদিকে আগুনে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন হংকংয়ের শীর্ষ নেতা জন লি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার স্থানীয় সময় দুপুর 2:51 হংকংয়ের তাইপো নগরীর ওয়াংফুক কোর্ট নামের একটি আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে কয়েকটি ভবনে। আগুনের লেলিহান শিখা গ্রাস করতে শুরু করে গোটা কমপ্লেক্স। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে দমকল বাহিনী। আগুন নেভাতে মোতায়েন করা হয় প্রায় 1000 খানেক দমকল কর্মী। অভিযান চালিয়ে ভবনগুলো থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। আগুন নেভাতে গিয়ে দমকল কর্মী নিহতেরও খবর পাওয়া গেছে। অগ্নিকাণ্ডে আহত ও দগ্ধ কয়েকজনকে নেওয়া হয়েছে হাসপাতালে। অনেকে এখনও নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অঞ্চলটিতে প্রবাসী বাংলাদেশিদের বসবাস নেই বলে জানা গেছে। আমার জানা মতে তাইপোতে এখন কোনো বাংলাদেশি থাকেন না। বিগত কয়েক বছরে তাইপোতে থাকলেও এই বছর থ্যাঙ্কফুলি কেউ ছিল না। ভবনগুলোয় সংস্কার কাজ চলায় বাইরের দিকে বাঁশ, নেট ও পলিস্টাইরিন বোর্ড দিয়ে ঘেরা ছিল। বাঁশ ও পলিস্টাইরিন বোর্ডের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে হংকংয়ের দমকল বিভাগ। অগ্নিকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ। ভবনগুলোর বাসিন্দাদের অনেককে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। দেয়া হয়েছে খাবার, প্রয়োজনীয় ওষুধপত্র। বৃহস্পতিবার তাইপো এলাকার স্কুল বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে হংকং কর্তৃপক্ষ। আগুনের ঘটনায় গভীর শোক জানিয়েছেন হংকংয়ের শীর্ষ নেতা জন লি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাইপোর আবাসিক এলাকাটি বেসরকারি হাউজিং কমপ্লেক্স। এখানে কয়েকটি বহুতল ভবন রয়েছে। হাউজিং কমপ্লেক্সে প্রায় 2000 ফ্ল্যাট আছে। এই এলাকায় 4600 জনেরও বেশি বাসিন্দা বসবাস করতেন। এর আগে 1996 সালে হংকংয়ের কৌলুন এলাকায় একটি বাণিজ্যিক ভবনে আগুনে 41 জন প্রাণ হারান। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। খবর চ্যাম্পিয়ন্স লিগের খবর জানাবো। ইউসিএল এ একই দিন প্রত্যাশিত জয় পেল রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, পিএসজি। তবে হারের ক্ষত পেতে হয় লিভারপুলকে। অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল। তবে 22 মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে সমতায় ফেরে লস ব্ল্যাঙ্কোস। এরপর 24 আর 29 মিনিটে আরও 2 গোল করে হ্যাটট্রিক পূরণ করে রিয়াল মাদ্রিদ। ম্যাচের 60 মিনিটে চতুর্থ গোল করে একাই 4 গোলে দলকে 4-3 গোলের জয় এনে দেন এমবাপ্পে। এদিকে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে আধিপত্য বজায় রেখে 3-1 ব্যবধানে জয় তুলে নেয় আর্সেনাল। আরেক ম্যাচে টটেনহামের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে 5-3 ব্যবধানে জয় পায় পিএসজি। তবে পিএসভি আইন্ডহোভেনের বিপক্ষে 4-1 ব্যবধানে হেরেছে লিভারপুল। সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে রায় আজ। যাবজ্জীবন কারাদণ্ডের আশা দুদকের। গ্রেফতার একমাত্র আসামি খুরশিদ আলম আদালতে। বাড়তি নিরাপত্তা। জামাত সহ 8 দলের আন্দোলন রূপ নিচ্ছে গণভোটের প্রচারণায়। রাষ্ট্র সংস্কারে হ্যাঁ জয়যুক্ত করাই লক্ষ্য। 30 নভেম্বর থেকে শুরু হচ্ছে 7 দিনব্যাপী কর্মসূচি। এবং শত শত ঝুঁকিপূর্ণ ভবনে দেদারসে চলছে শিক্ষা কার্যক্রম। রাজুকের ভাঙার নির্দেশ দিলেও মানছে না কর্তৃপক্ষ। ক্ষমতা প্রয়োগের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের।